অধ্যায় ৩। জুলিয়ান ম্যান্টেলের হঠাৎ অত্যাশ্চর্য পরিবর্তন। নতুন এই জুলিয়ানকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। যেটুকু সময় পেলাম শুধু মনে মনে ভাবতে লাগলাম, কিছুদিন আগেও যে মানুষটাকে বয়সের তুলনায় অতি বয়স্ক এবং ক্লান্ত শান্ত লাগত, সেই মানুষটা মাত্র এই ৩ বছরের মধ্যে এমন ঝকঝকে প্রাণ প্রাচুর্যে ভরপুর এক যুবা হয়ে উঠল কি প্রকারে। তবে কি কোনো প্রকার ঔষধের মাধ্যমে যৌবনের মদিরা পানের সুযোগ পেল? সময়ের কাঁটা তার জীবনে পেছনে ফিরে গেল কিভাবে? এই ব্যাপারে জুলিয়ানই প্রথমে মুখ খুলল। জানালো প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ এই আইনের দুনিয়ায় তার শরীরের উপর থাবা বসিয়েছিল। শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক বোধেও ঘটেছিল বিচ্যুতি। জীবনে অতি দ্রুতগতি এবং বিরামহীন চাহিদা তাকে নিঃশেষ করে দিচ্ছিল। সে স্বীকার করল, শারীরিকভাবে অসুস্থতাই শুধু নয়, মানসিক তীক্ষ্ণতাও হারিয়ে গিয়েছিল তার। ভেতরে বহু রকম সমস্যার মাত্র একটি বহির্প্রকাশ ঘটেছিল, সাংঘাতিক হার্ট অ্যাটাক। পৃথিবীর একজন শ্রেষ্ঠ ক্রিমিনাল লয়ারের জীবনে প্রচণ্ড চাপ, টেনশন এবং ক্লান্তিকর রুটিন তার সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে মানবিক যে দিকটা একেবারে নষ্ট করে দিচ্ছিল, তা হলো তার সত্তা বা স্পিরিট। ডাক্তার তাকে শেষবারের মতো জানিয়ে দিলেন, হয় তুমি আইনি প্র্যাকটিস ছাড়ো, নয় শীঘ্রই এই পৃথিবীর মায়া ছাড়ো। এ সময় জুলিয়ান নিজের ভেতরেই সেই হারিয়ে যাওয়া স্ফুলিঙ্গকে বাতাস দিয়ে জাগিয়ে তোলার সুবর্ণ সুযোগ পেয়ে গেল, যা তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। ল প্র্যাকটিস যত প্রাণের আনন্দ থাকে, টাকা রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছিল, নিজের ভেতরে জ্বলতে থাকা সেই আগুনের স্ফুলিঙ্গ ততই নিভে এসেছিল। ডাক্তারের এই পরামর্শে জুলিয়ান যেন নতুন করে বেঁচে ওঠার তাগিদ খুঁজে পেল। নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি জলের দরে বিক্রি করে ভারতের উদ্দেশ্যে রওনা দিল। কথা বলতে গিয়ে দৃশ্যতই উত্তেজিত হয়ে উঠল তার মুখ চোখ। সেই ভারতবর্ষ, যার আদি সভ্যতা ও সংস্কৃতি অতীন্দ্রিয়বাদ অর্থাৎ ধ্যান এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, এই বিশ্বাস বহু বছর ধরে আকর্ষণ করেছে তাকে। ভারতে পৌঁছে ছোট থেকে ছোট একেবারে প্রত্যন্ত এলাকায়, গ্রামে ঘুরে বেড়াতে লাগলো জুলিয়ান। কখনো ট্রেনে, কখনো বা পায়ে হেঁটে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো ভারতের শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তরে। পথ চলতে চলতে শিখে নিতে লাগলো নতুন নতুন প্রথা, চোখ মেলে দেখতে লাগলো যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা হাজারো দ্রষ্টব্য স্থান, আর হৃদয়ে ভরে আহরণ করে নিতে লাগলো এক আশ্চর্য সদার্থক জীবন দর্শন। এমনকি যারা পশ্চিমের এই বিদেশিদের জন্য জীবনের বাড়ি ও হৃদয়ের দরজা খুব অল্পই ফাঁক করেছিল, তাদের জীবন দর্শনও ছুঁয়ে গিয়েছিল জুলিয়ানকে। ওই অসাধারণ পরিবেশে অনাবিল আনন্দে কোথা দিয়ে যেন কেটে যায় দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। জুলিয়ান যেন নতুন করে বেঁচে উঠল, নিজেকে আবারও সম্পূর্ণভাবে খুঁজে পেল সে। শৈশবের পর এত আনন্দে সে কখনো থাকেনি। নিজের সহজাত উদ্দীপনা, উৎসাহ, সৃজনশীলতা সব যেন ফিরে আসতে শুরু করলো তার জীবনে। আবার যেন বেঁচে থাকার ইচ্ছেটা জেগে উঠল মনের মধ্যে, যা বেশ কয়েক বছর প্রায় হারিয়েই গিয়েছিল। মনটা সবসময় খুশি খুশি থাকতে লাগলো। বহু বছর পর জুলিয়ানের জীবনে ফিরে এলো সেই হারিয়ে যাওয়া মানিক, অনাবিল হাসি। যদিও এই অপরূপ ভূমিতে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত কাটছিল প্রাণোচ্ছল খুশিতে, তবে জুলিয়ান কিন্তু সেখানে মনে মনে কিছুদিনের ছুটি কাটাতে গিয়েছিল। ভারাক্রান্ত মনটাকে হালকা করতে ভারতবর্ষের মতো এক রহস্যময় দেশই ছিল তার পছন্দের তালিকায় শীর্ষে। তবে ওই সুদূর দেশে দিনগুলো যত কাটতে লাগলো, ততই নিজের ভেতর থেকে কে যেন আর্তনাদ করতে শুরু করলো। বলতে লাগলো, খোঁজো জুলিয়ান, খোঁজো নিজেকে, নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে বের করো। এই পৃথিবীতে কেনই বা এসেছো? জীবনের উদ্দেশ্যই বা কি? তার উত্তর খোঁজো। আজই শুরু করো জুলিয়ান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তবে এসব জানতে গেলে তো সেই সমুদ্রে অবগাহন করে তুলে আনতে হবে জ্ঞানের মহামূল্যবান মণি মাণিক্য, যা প্রকৃত শিক্ষা দেবে, জানাবে অর্থপূর্ণ এবং আলোকদীপ্ত জীবনের রহস্য কি। আমি খুব বড় বড় কথা বলছি বলে ভেবো না জন। আসলে আমার অন্তরের অমোঘ নির্দেশই আমি শুরু করলাম আমার আধ্যাত্ম পথে যাত্রা। আমার আমিত্ব, আমার বুদ্ধিমত্তার সেই স্ফুলিঙ্গকে খুঁজে পাওয়ার আশায়। জন, আমার জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে বেশি মুক্তির অনুভূতি আমি উপভোগ করেছি এই সময়ে। যত জুলিয়ান খুঁজতে লাগলো, তত শুনতে লাগলো ভারতীয় সাধু ও যোগী পুরুষদের কথা, যারা শতাধিক বছর বেঁচে থাকেন অনায়াসেই। বার্ধক্য জরাকে জয় করে বৃদ্ধ বয়সেও প্রাণশক্তি ও যৌবন ধরে রাখতে সামর্থ্য হন।
যত সে ভ্রমণ করতে লাগলো ভারতের বিভিন্ন প্রান্তে, তত শুনতে পেল সেই সব সন্ন্যাসী ও যোগীদের সম্পর্কে যারা মনকে সহজেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন এবং আত্মার সর্বাধিক বিকাশ ঘটাতে সাহায্য করেন। আর যত জুলিয়ান জানতে লাগলো, শুনতে লাগলো, ততই এ বিষয়ে তার আগ্রহ বাড়তে লাগলো। প্রকৃতির বিরুদ্ধে মানুষের যাত্রার এই বিস্ময়কর ঘটনার রহস্য জানার জন্য তার চিত্ত অস্থির হয়ে উঠল। তার যাত্রার প্রথম দিকেই জুলিয়ান বহু ধর্মগুরু এবং শ্রদ্ধেয় আধ্যাত্মিক শিক্ষকদের সান্নিধ্যে আসে। প্রত্যেকেই তাকে উন্মুক্ত হৃদয়ে গ্রহণ করেন, হৃদয় উজাড় করে তাদের শিক্ষা দেন সেসব জিনিস যা তারা বছরের পর বছর ধরে সাধনার মাধ্যমে আয়ত্ত করেছেন। ভারতবর্ষের পথেপ্রান্তরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন সম্প্রদায়ের মন্দিরগুলোও জুলিয়ানকে অভিভূত করে। তার মনে হয় যুগ যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আহরণ করে আনা জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করার জন্য যেন এইসব মন্দির লৌহ কপটের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চারিদিকে এই পবিত্রতা তাকে ছুঁয়ে যেত। জন, আমার জীবনের সবচেয়ে স্বপ্নময় সময় কাটিয়েছি আমি এই সময়ে। জীবনের পথ চলতে চলতে ক্লান্ত শ্রান্ত পথিক আমি। আমার নিজের বলতে যা কিছু ছিল, রেসহর্স থেকে রোলেক্স অব্দি, সব বিক্রি করে সর্বসাকুল্যের যা কিছু ছিল তা রুক্সকে নিয়ে পাড়িয়ে দিয়েছিলাম অনিশ্চিতের উদ্দেশ্যে এক আশ্চর্য ঐতিহ্যময় দেশে। জুলিয়ান, সবকিছু এভাবে ত্যাগ করে চলে যাওয়া নিশ্চয়ই খুব কষ্টের ছিল। আদতে এটাই আমার জীবনের সবচেয়ে সহজ কাজ ছিল জন। আমার এত বছরের প্র্যাকটিস, এত সম্পত্তি এক নিমেষে ছেড়ে দিতে আমার এতটুকু কষ্ট হলো না। যেন ওটাই স্বাভাবিক ছিল। আলবায়ার কামু একবার বলেছিলেন, বর্তমানের খাতে নিজের সবটুকু উজাড় করে দিলে তবেই ভবিষ্যতের পথ প্রশস্ত হয়। আমিও তাই করেছি। আমি বুঝেছিলাম আমাকে বদলাতে হবে, তবে খুবই নাটকীয়ভাবেই নিজের হৃদয়ের আকুতি শুনে এ সিদ্ধান্ত নিলাম আমি। তুমি ভাবতে পারবে না জন, আমার অতীতের বোঝা পিঠ থেকে ছুঁড়ে ফেলে হাঁটা শুরু করা মাত্র অনুভব করতে লাগলাম কত সহজ, সরল এবং সুন্দর এ জীবন। বড় বড় চাহিদা, লোভ, আয়েশ, আরামের কথা ভুলে তাদের পেছনে সময় ব্যয় করা বন্ধ করাতেই আমার জীবনে নতুন নতুন ছোট ছোট আনন্দে ভরে গেল। রাতের বহুময় আকাশের নীল তারাদের ঝিকিমিকি, ভোরের সূর্যের আলো সারা শরীর জুড়ে মেখে নেওয়ার মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে তা উপলব্ধি করতে শুরু করলাম আমি। আর ভারতবর্ষ এত জ্ঞান লোকদীপ্ত দেশ যে, যেখানে গিয়ে ওইসব তুচ্ছ ছেড়ে আসা সুখের কথা তোমার মনেও পড়বে না। তবে এত বিদ্বান, এত জ্ঞানীগুণী ও ঋষিতুল্য মানুষের সংস্পর্শে এসে তাদের বাণী, তাদের জ্ঞান কিছু ভাগ আহরণ করেও জুলিয়ানের মনের খিদে মিটল না। যে প্রত্যাহিক কাজকর্মের মাধ্যমে তার জীবনে শান্তি আসতে পারে, যার সাহায্যে তার এই নুজ জীবনটাকে সে শিরদাঁড়া খাড়া হয়ে পুনরায় দাঁড় করাতে পারে, সেই বোধের উপলব্ধি, সেই জ্ঞান সে কোথাও পেল না। প্রায় ৭ মাস কেটে গেল সেই উপলব্ধির নিরন্তর খোঁজে। এরপরেই এলো সেই প্রাপ্তিক্ষণ। হিমালয়ের কোণে কাশ্মীরের অববাহিকায় ঘুরে বেড়ানোর সময় সৌভাগ্যক্রমে জুলিয়ানের সাক্ষাৎ হয় যোগী কৃষ্ণের সঙ্গে। মুণ্ডিত মস্তক এই মানুষটিও তার সন্ন্যাসপূর্ব সময়ে তার ভাষায় পূর্বাশ্রমে একজন নামী অ্যাডভোকেট ছিলেন। নতুন দিল্লির টেনশনময় দ্রুত জীবন হাঁপিয়ে উঠে সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে একদিন তিনি চলে এসেছিলেন এই সরল সুন্দর জীবনে। গ্রামের একমাত্র মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা কৃষণ জুলিয়ানকে জানিয়েছিলেন যে এই জীবনে তিনি পাড়ি জমিয়েছেন নিজেকে খুঁজে পাওয়ার আশায়, জীবনের অর্থ খুঁজে পাওয়ার আশায়। জুলিয়ানকে নিজের কথা বলতে গিয়ে বলেছিলেন, জীবনের জাতাকলে পেশাই হতে হতে ভাবলাম আমার জীবনের উদ্দেশ্য তো এভাবে বেঁচে থাকা হতে পারে না। আমাকে এমন অর্থপূর্ণ কিছু করে যেতে হবে মানুষের জন্য, যাতে পৃথিবীটা আরো কিছুটা সুন্দর হয়ে ওঠে। এই মন্দিরে দিনরাতগুলো কোথা দিয়ে যে কেটে যাচ্ছে জানি না, তবে একটা সম্পূর্ণ এবং আনন্দময় জীবন কাটাচ্ছি, একথা হলক করে বলতে পারি। এখানে আরো যারা প্রার্থনা করতে আসেন তাদের সাথে আমার ভালো লাগার এই উপলব্ধিগুলি আমি ভাগ করে নেই। যারা খুব অভাবী বা কোনো রকম সাহায্য প্রার্থী হয়ে এখানে আসেন, তাদের জন্য যতটা সম্ভব ততটা করি। আমি কোনো ধর্মগুরু নেই। আমি একজন সাধারণ মানুষ যে নিজের আত্মাকে সর্বোত্তমভাবে উপলব্ধি করতে পেরেছি। জুলিয়ান এই মানুষটিকে তার নিজের কাহিনী জানায়। জানায় নিজের দেশে উচ্চশিক্ষিত সমাজে কি পরিচিতি ছিল তার, কতখানি ক্ষমতা ও প্রতিপত্তির অন্দরমহলে বিচরণ করত সে। জানায় যে টাকা, বিলাস, বাসনের পেছন ছুটতে ছুটতে কিভাবে একদিন জীবন তাকে পেছনে ফেলে রেখে
বেরিয়ে গেল। টালমাটাল খেতে খেতে একদিন কোর্টরুমের মধ্যে কিভাবে মুখ থুবড়ে পড়ল তার জীবন প্রদীপ। এরকম পথে আমারও আনাগোনা ছিল বন্ধু। এই যন্ত্রণা আমি বুঝতে পারছি, কারণ এরকম কষ্ট আমাকেও ভোগ করতে হয়েছে। তবে শেষে আমি বুঝেছি যে ঈশ্বর যা করেন, তার জীবনে যা ঘটে, তার পেছনে একটা গুরু কারণ থাকে। আর জীবনে প্রতিটি আঘাত আমাদের একটু একটু করে জীবন সম্পর্কে শিক্ষিত করে তোলে। আমি দেখেছি জীবনে পরাজয়, সে ব্যক্তিগত হোক বা কর্মজগতের হোক বা আধ্যাত্মিক, যাই হোক না কেন, আসলে মানুষকে বিস্মিত করে। জীবনে দুঃখ, গ্লানি, যন্ত্রণা না আসলে মানুষের আত্ম উপলব্ধি হয় না। সে নিজেকে চিনতে শেখে না, জানতে শেখে না, এমনকি তার আশেপাশের মানুষগুলোকেও চিনতে শেখে না। তাই অতীত নিয়ে কখনো আক্ষেপ করো না, বরং জানবে অতীতের ওইসব অধ্যায় তোমায় আজকের এই মানুষ হতে সাহায্য করেছে। কথাগুলো শুনে জুলিয়ানের হৃদয় যেন ঠান্ডা হয়ে গেল। মনের কত বোঝা যেন নেমে গেল। যে প্রবল অপরাধবোধে সে ভুগছিল, সেটার গ্লানি মুছে গেল মুহূর্তেই। মনে হলো এই সেই মানুষ যাকে খুঁজে বেড়াচ্ছিল সে এতদিন। একজন মানুষ যিনি নিজের জীবনেও ওকালতি করেছেন এবং জুলিয়ানের মতো একই পরিস্থিতি এবং আবেগের মধ্যে পার করেছেন। তার চেয়ে ভালো শিক্ষক, ভালো গুরু আর কেই বা হতে পারেন। একমাত্র তিনিই তো সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হবেন জুলিয়ানদের জীবনের শূন্যতা। আমি আপনার সাহায্য চাই কৃষণ। জানতে চাই কিভাবে এক পরিপূর্ণ জীবন তৈরি করা যায়। তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমি খুব খুশিই হব। কিন্তু তার আগে তোমাকে একটা পরামর্শ দেব। শুনবে? নিশ্চয়ই। এই ছোট গ্রামের মন্দিরের দেখাশোনার দায়িত্বে যতদিন ধরে রয়েছি, তখন থেকে কানাঘুষোয় শুনে আসছি হিমালয়ের আরো উচ্চতায় বাস করে একদল সন্ন্যাসী। নানা কিংবদন্তি ছড়িয়ে আছে তাদের সম্পর্কে। লোকে বলে তারা নাকি এমন কিছু সিস্টেম আবিষ্কার করেছেন যা মেনে চললে যে কোনো মানুষের জীবন উচ্চমানে পৌঁছাতে বাধ্য, এবং সেটা শুধু শারীরিকভাবে নয়, বরং সর্বোত্তমভাবে। যুগ যুগ ধরে চলে আসা মনি ঋষিদের লিপিবদ্ধ করে রাখা বহু সূত্রের সমন্বয় ঘটিয়ে তারা এমন কিছু পদ্ধতি উদ্ভাবন করেছেন যা মানুষের শরীর, মন, আত্মাকে মুক্তি দিতে সক্ষম। জুলিয়ান অবাক হয়ে যায়। মনে হয় এই তো সে চেয়েছিল। কোথায় থাকেন এই সাধুর দল? কেউ জানে না। আর আমার আক্ষেপ যে আমার এখন যা বয়স, তাতে নতুন উদ্যমে এদের খুঁজতে বেরোনোর সাধ্য নেই আমার। তবে বহু লোক তাদের খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। হিমালয় বড় ভয়ঙ্কর জায়গা। হিমালয় পর্বতের আরো উচ্চতায় প্রকৃতি বড় ভয়ানক। সেখানে পদে পদে মৃত্যুর হাতছানি। সবচেয়ে দক্ষ পর্বতারোহীও সেখানে প্রকৃতির খামখেয়ালিপনার শিকার। সেখানে প্রকৃতির তাণ্ডবলীলার সামনে মানুষ বড়ই অসহায়। তবে আমি জানি যে জীবনের খোঁজে, যে জীবনধারার খোঁজে তুমি নিজের দেশ থেকে এত দূরে এসেছো, সেই জরা, বার্ধক্য জয়, অন্তরের অনন্ত শান্তিও, পরম আনন্দের খোঁজ আমার জানা নেই। সেই আনন্দের চাবিকাঠি রয়েছে তাদের কাছে। জুলিয়ান জীবনে কোনো কিছু এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে বলল, আপনার কি কোনো ধারণাই নেই ওদের কোথায় পাওয়া যেতে পারে? আমি শুধু জানি স্থানীয় বাসিন্দারা ওদের বলে সিভানার সাধু। ওদের পুরাণ অনুযায়ী সিভানার অর্থ হলো জ্ঞানলোকের মরুদ্যান। ঈশ্বর প্রেরিত দুধ জ্ঞানে ওদের শ্রদ্ধাভক্তি করে গ্রামের মানুষ। শোনা যায় ওদের দেহেও নাকি আছে ঐশ্বরিক দ্যুতি। যদি আমি জানতাম তারা কোথায় থাকে, তবে তা জানানো আমার আবশ্যক কর্তব্য ছিল। কিন্তু আমি তা সত্যি জানি না। বস্তুত কেউই তা জানে না। পরদিন ভোরবেলা দিগন্ত সূর্যের রক্তাভা ফুটে ওঠা মাত্রই রওনা দিল জুলিয়ান সিভানা নামের সেই আশ্চর্য স্থানের উদ্দেশ্যে। প্রথমে ভাবল একজন শেরপাকে সঙ্গে নিয়ে নেবে, কিন্তু অনেক ভেবে দেখল এই যাত্রাটা একেবারেই তার নিজস্ব, এবং এখানে সে আসলে নিজের খোঁজে, প্রকৃত আমিকে চিনতে ও জানতে রওনা দিয়েছে। তাই এই অভিযানে সঙ্গে আর অন্য কেউ নয়, শুধু একা তারই সেই মহর্ষিদের খোঁজে যাওয়া উচিত। হয়তো এই প্রথমবার যুক্তিবাদী জুলিয়ান হেরে গেল আবেগপূর্ণ জুলিয়ানের কাছে। এই প্রথমবার মস্তিষ্ক হেরে গেল হৃদয়ের কাছে। কেমন যেন অনুভূতি হলো হিমালয়ের ওই ভয়ঙ্কর উচ্চতায় সে একাই লঙ্ঘন করতে পারবে, আর কিচ্ছু হবে না। যার খোঁজে সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তা নিশ্চয়ই পাবে। আর সেই প্রত্যয়ে বলীয়ান হয়ে সে তার যাত্রাপথে পাড়ি দিল। প্রথম কিছুদিনের বড়াই
কিছুমাত্র কঠিন ছিল না। হাঁটতে হাঁটতে গ্রামের এমন অনেকের সঙ্গে দেখা হয়ে যেত, যারা জ্বালানি কাঠের খোঁজে বা খোদাইয়ের কাজের উপযোগী কাঠের খোঁজে বা অ্যাডভেঞ্চারের নেশায় হিমালয়ের পথে ঘুরে বেড়াতো। অন্য সময় একাই তার লক্ষ্যপানের খোঁজে হিমালয়ের পাহাড় পর্বত পেরিয়ে চলত জুলিয়ান। খুব অল্প দিনেই ছেড়ে আসা গ্রাম চোখের আড়াল হয়ে গেল। নিচের গ্রাম, পদঘাট প্রভৃতি ছোট থেকে ছোট হতে থাকে, একেবারে দৃষ্টিপথের বাইরে চলে গেল। চোখের সামনে সাদা বরফে ঢাকা পর্বতের চূড়ার উপর সূর্যের রশ্মি ছড়িয়ে থাকার দৃশ্য জুলিয়ানের হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিল। এত অসাধারণ পরিবেশ, ঘন নীল আকাশের গায়ে শ্বেত শুভ্র পোস্টকার্ডের মতো পর্বতসারির পিকচার জুলিয়ানের মধ্যে যেন এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিয়ে গেল। প্রকৃতি যেন দু বাহু বাড়িয়ে দিনের এক বন্ধুকে কাছে টেনে নিল। জুলিয়ানের মনে হলো এই প্রকৃতি যেন তার কতদিনের চেনা। তাজা বাতাসে তার মন, তার আত্মা হালকা হয়ে একেবারে ভারমুক্ত হয়ে গেল। মনে হলো যেন বহুদিনের পুরনো বন্ধু, যার সাথে একসময় নিজের অন্তরের সমস্ত অনুভূতি ভাগ করে নিয়েছে, রসিকতা করেছে, আনন্দ করছে, আজ বহুদিন বাদে, বহু বছরের বিচ্ছেদের পর যেন ফের দেখা হয়েছে তাদের। সৌন্দর্যের এমন অন্তরঙ্গ রূপ জুলিয়ান আকণ্ঠ পান করে নিল। প্রাণচঞ্চল তাজা তরুণের মতো অনুভূতি ছেয়ে ফেলল তাকে। অসীম আনন্দ, অনাবিল খুশি, মুক্তির আস্বাদ সব এসে জড়িয়ে ধরল তাকে। মানুষ্য জগতের থেকে হাজার হাজার ফুট উপরে প্রকৃতির এই অসাধারণ সাম্রাজ্যে গুটি পোকার মতো লুকিয়ে থাকা এই জুলিয়ান প্রজাপতির মতো ডানা মেলে বেরিয়ে এলো। জানো, আজও মনে আছে ঠিক সেই সময় আমার কি মনে হচ্ছিল। মনে হচ্ছিল মানুষের জীবন আসলে নির্ভর করে সিদ্ধান্ত বা চয়েসের উপর। যা মানুষ জীবনে আসা যে সুযোগটিকে গ্রহণ করে, তার উপর নির্ভর করেই পরবর্তী জীবন সেই খাতে বয়ে যায়। আমার মনে হতে লাগলো আমি এবার জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মনে কেমন যেন একটা পুলক জাগলো। মন বলল, জীবনটা আর আগের মতো থাকবে না। আমার জীবনে অসাধারণ কিছু, আশ্চর্য কিছু ঘটতে চলেছে। আর যত মনে হতে লাগলো, ততই এক অজানা আনন্দে ভরে যেতে লাগলো আমার মন। যত হিমালয়ের উচ্চতায় পৌঁছাতে লাগলো জুলিয়ান, তত এক চাপা উত্তেজনায় চোরা স্রোতে বয়ে যেতে লাগলো তার শরীর জুড়ে। এই একটা রোমহর্ষক কেসের আগের রাত্রে মিডিয়ার ছুটোছুটির মাঝে যে প্রবল টেনশন ও মানসিক চাপে দিন কাটত, এই প্রকৃতির কোলেও অনেকটা সে ধরনের অনুভূতি শুরু করলো তার। জুলিয়ানের কথায়, যদিও আমার কাছে পথের কোনো ম্যাপ ছিল না, তবু পথ যেন আমার সামনে নিজেকে মেলে ধরছিল। খুব কম মানুষের ব্যবহৃত পায়ে চলা পথ আমায় নিয়ে চলল গভীর থেকে আরো গভীরে। জঙ্গল, গাছপালা, নদী, ঝর্ণা পেরিয়ে এক নতুন দেশের খোঁজে। মনে হতে লাগলো আমার ভেতরে যেন একটা কম্পাস রয়েছে, যে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। আমি চাইলেও বোধহয় সে সময় পথ চলা বন্ধ করতে পারতাম না। কে যেন ভেতর থেকে আমাকে চালিত করে নিয়ে চলেছে এই শান্তির স্বপ্নের অপার আনন্দের দেশে। বলতে বলতে দৃশ্যতই উত্তেজিত হয়ে উঠল জুলিয়ান। ঝকঝক করে উঠল চোখ দুটো। বৃষ্টি শেষে পাহাড়ি ঝর্ণা যেমন নেমে আসে পাহাড়ের গা বেয়ে, ঠিক তেমনই আনন্দ আবেগের বন্যায় ভেসে তার কথা যেন তোরে ভেসে আসতে লাগলো। পরের দুদিন পথ চলতে চলতে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলল জুলিয়ান। আরজি জানালো, যে পথে সে চলেছে এই পথই যেন তাকে সিভানায় পৌঁছে দেয়। এর পাশাপাশি তার দ্বিতীয় মন থেকে কোনো ফেলে আসা সুদূর তার দেশে তার অতীতে নিয়ে গেল। সরাসরি প্রশ্ন করল, জুলিয়ান, তুমি কি সত্যি থাকতে পারবে জনমানসহীন পর্বতের এই সাম্রাজ্যে, যেখানে তোমার বুদ্ধিমত্তা, তোমার চিন্তার তীক্ষ্ণতা কোনো কাজে লাগবে না, জীবনের কোনো চ্যালেঞ্জ থাকবে না? হার্ভার্ড ল কলেজ থেকে পাশ করে বেরোনোর পর কোনোদিন কি এত নির্লিপ্ত অকর্ম থেকেছে তোমার মস্তিষ্ক? চিন্তা ভাবনা, অবসাদ থেকে বহু যোজন যোজন দূরে মুক্তির আস্বাদে আহ্লাদিত জুলিয়ানের মনে তার দ্বিতীয় সত্তা কাঁটা বিধিয়ে দিতে লাগলো। জুলিয়ানের চোখের সামনে ভেসে উঠল আকাশচুম্বী বিল্ডিংয়ে ওক গাছের প্যানেল করা ঝাঁঝালো চকচকে পিকপাট তার অফিসের ছবি, আর বিলাসবহুল বসন্ত কুঞ্জ যা জলের দামে বিক্রি করে চলে এসেছে সে। মনে পড়ল সেই সব বন্ধুদের মুখ, যাদের সঙ্গে অত্যন্ত দামি রেস্তোরাঁয় দিনের পর দিন ফুর্তি করে কাটিয়েছে। মনে পড়ে গেল তার সবচেয়ে প্রিয় ফেরারি গাড়িটির কথা, যার ইঞ্জিনে স্টার্ট দিলেই সেটি
এমন বাচ্চার মতো গর্জন করে উঠত যে জুলিয়ানের শরীরে অ্যাড্রানিল নিঃসরণ বেড়ে যেত কয়েক গুণ। সেই অসাধারণ অদ্ভুত মায়াবী পরিবেশে যত প্রকৃতির গভীর থেকে গভীরে হাঁটতে শুরু করলো জুলিয়ান, ততই তার অতীতের চিন্তা সূত্রগুলো কেমন এলোমেলো হয়ে ছিঁড়ে যেতে লাগলো। প্রকৃতির সৌন্দর্য আকণ্ঠ নিমগ্ন হয়ে চলতে চলতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। চোখের কোনো দিক দিয়ে যেন মনে হলো আবছা কোনো মানুষের ছায়া দেখতে পেল সে। ভালো করে সেদিকে তাকিয়ে দেখল নীল রঙের হুড দেওয়া, লাল রঙের গলা থেকে পা পর্যন্ত এক অদ্ভুত লম্বাটে পোশাক পরা এক মানুষকে। হিমালয়ে এহেন উচ্চতায় ভয়ঙ্কর সৌন্দর্যের মাঝে এরকম একটি মানুষকে দেখে জুলিয়ান অবাক হয়ে গেল। নাগরিক সভ্যতা থেকে হাজার হাজার মাইল দূরে একা শান্ত কোনো অচিন দেশ সিভানার পথ খুঁজে বেড়ানো জুলিয়ান অনেকদিন পর তারই মতো এক রক্তমাংসের মানুষের দেখা পেয়ে উত্তেজনায় কেঁপে উঠল, জোরে চিৎকার করে ডাকলো তাকে। কিন্তু সেই মানুষটি তার চলার গতি আচমকা বাড়িয়ে দিল। খুব তাড়াতাড়ি পাহাড়ি চড়াই ভেঙে এগিয়ে যেতে লাগলো। ভদ্রতার খাতিরে একবার পেছন ফিরে তাকিয়ে দেখল না কোন মানুষটি তাকে ডাকছে। লোকটির হাঁটা ক্রমশ দ্রুত হতে হতে দৌড়ে পরিণত হলো। ছুটতে লাগলো সেই অচেনা লাল আলখেল্লা পরিহিত মানুষটি, আর তার লম্বা পোশাকটি তার পেছন পেছন বাতাসের গায়ে লুটুপুটি খেতে খেতে চলল। বন্ধু, দাঁড়াও প্লিজ, আমি সিভানার উদ্দেশ্যে চলেছি, প্লিজ আমায় সাহায্য করো, চেঁচিয়ে উঠল জুলিয়ান। গত 7 দিন ধরে হিমালয়ের এই বন্ধুর পথে চলেছি আমি। সামান্য খাবার আর ঝর্ণার জল এই খেয়েই আছি আমি। মনে হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি। প্লিজ আমায় সাহায্য করো। কাতর আর্তনাদ বেরিয়ে আসতে থাকলো জুলিয়ানের কণ্ঠ থেকে। হঠাৎই থেমে যায় অচিন পথিক। শান্ত, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। জুলিয়ান ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। অচেনা মানুষটি ঘাড় ঘোরালো না, মাথা নড়ল না, এক পাও নড়ল না, স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে তার আচ্ছাদনে ঢাকা মুখের কোনো আভাস পেল না জুলিয়ান। শুধু অচেনা মানুষটির হাতে ধরে থাকা ডালির দিকে নজর গেল। ডালি বোঝাই করা রং বেরঙের এমন অসাধারণ সুন্দর ফুলের সমাহার জুলিয়ান জীবনেও দেখেনি। জুলিয়ান কাছে এগুতেই মানুষটি হাতের ডালিটি জোরে আঁকড়ে ধরল। বেছে বেছে যত্নে তুলে আনা এসব ফুলের প্রতি ভালোবাসা এবং এই লম্বা সাদা চাদরে পশ্চিম দেশের মানুষটির প্রতি অবিশ্বাস, এই দুই আবেগের বশেই বা হবে হয়তো আসলে হিমালয়ের এই উচ্চতায় জঙ্গলের পথে জুলিয়ানের মতো মানুষ তো অনেকটা মরুভূমির শিশির বিন্দুর মতো। এমন এক অদ্ভুত উত্তেজনা ও আগ্রহে পথিকের মুখের দিকে চেয়ে রইল জুলিয়ান। হুডের ফাঁক দিয়ে সূর্যের এক ঝলক রশ্মিতে উদ্ভাসিত হয়ে উঠল মানুষটির মুখ। বয়স হয়তো জুলিয়ানের মতোই হবে, কিন্তু কি যেন এক শান্ত স্নিগ্ধ পবিত্রতা ছেয়েছিল তার মুখমণ্ডলে। জুলিয়ান পলক ফেলতেও যেন ভুলে গেল। তার চোখে সরাসরি চোখ পড়তেই মনে হলো সে দৃষ্টি যেন জুলিয়ানের একেবারে অন্দর ভেদ করে চলে গেল। চোখ সরিয়ে নিল জুলিয়ান। জলপাই রঙা গায়ের রং, টান টান চামড়া, সুঠাম দেহ। মানুষটির হাত দুটি যদিও বোঝা যাচ্ছিল যে তিনি নেহায়েত অল্প বয়সী নন, তবে তার সামগ্রিক চেহারা থেকে যৌবনের এমন এক দ্যুতি বিচ্ছুরিত হচ্ছিল যে জুলিয়ান বিভোর হয়ে রইল, ঠিক যেমন করে ছোট ছোট ছেলেমেয়েরা ম্যাজিশিয়ানের জাদুর মন্ত্রবলে বশ হয়ে থাকে। ইনি নিশ্চয়ই সিভানিয়ার সন্ন্যাসীদের মধ্যে একজন, মনে মনে ভাবল জুলিয়ান। কিন্তু ঘোর থেকে তখনও বেরিয়ে আসতে পারল না। কোনো রকমে নিজেকে সামলে বলল, আমি জুলিয়ান ম্যান্টেল। আমি সিভানার সন্ন্যাসীদের খোঁজে হিমালয়ের পথে পথে গত কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি। পথ জানি না, গন্তব্যও জানি না। ওরা কোথায়, কোন অঞ্চলে থাকেন তাও জানি না। দুর্গম এই পথে অন্ধের মতো ঘুরছি। আপনি কি বলতে পারেন ওদের কোথায় পেতে পারি? সাদা চামড়ার এই ভিনদেশী মানুষটির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের অচিন মানুষটি। তার মুখের অদ্ভুত অভিব্যক্তি, শান্ত গভীর স্থির দৃষ্টি, উপস্থিতির পবিত্র অনুভূতি প্রকৃতিতে যেন আরো মায়াময় করে তুলল। মনে হলো সামনে যেন কোনো দেবতার দূত দাঁড়িয়ে আছেন। তুমি তাদের কেন খুঁজে চলেছ বন্ধু? যেন বাতাসে কানে ফিসফিসিয়ে বলে উঠল মানুষটি। জুলিয়ানের মন বলল, সে ঠিকই বুঝেছে, ইনি নিশ্চয়ই সেই সন্ন্যাসীদের মধ্যে একজন। জুলিয়ান হৃদয় উন্মুখ করে
তার জীবনের কাহিনী ব্যক্ত করল সেই মানুষটির কাছে। পুরো জীবনের কথা, তার অস্তিত্বের সংকটের কথা, তার স্বাস্থ্য ভেঙে পড়ার কথা, কারণ তার কর্মক্ষমতা ক্রমশ হ্রাস হয়ে যাওয়ার বিবরণ সব জানালো সেই মানুষটিকে। আত্মার শান্তিকে বিনষ্ট করে দ্রুত জীবন বেছে নেওয়ার কি পরিণতি হতে পারে তা জুলিয়ান অস্থিমজ্জায় প্রতিটি রন্ধে রন্ধে কোষে অনুকোষে অনুভব করতে পেরেছিল। সেই অনুভূতির কথাও সে জানাতে ভুলল না। জানালো কেন সে এই অদ্ভুত অলৌকিক দেশে এসেছে। যোগী কৃষ্ণের কথাও জানালো সে। তারই মতে একসময় জাদ্রেল অ্যাডভোকেট হিসেবে কাজ করা যোগী কৃষ্ণ প্রকৃতির কোলে সরল জীবনে কত শান্তিতে সুখে জীবনযাপন করছেন। এত কথার মাঝে কোনো কথা বললেন না পথিকবর। শান্ত স্থির হয়ে শুনলেন সবটুকু। জুলিয়ানের কথায় যখন প্রাচীন ভারতের সুস্থ সুন্দর এবং উচ্চমানের জীবনযাপনের মূল সূত্রগুলো খুঁজে পাওয়ার আহরণ করার আরতি ফুটে উঠল, তখন সেই ঐশ্বরিক মানুষটি আবার কথা বলে উঠলেন। কাঁধে হাত রেখে সস্নেহে জুলিয়ানকে বললেন, যদি সত্যি অন্তর থেকে সেই পরম আনন্দের জীবন পেতে চাও এবং তার জন্য এত কষ্ট করে এখানে এসে থাকো, তবে আমার কর্তব্য তোমাকে সেই পথের দিশা দেখানো। হ্যাঁ, যাদের খোঁজে তুমি এসেছো তাদের একজনই আমি। বহু বছর পরে তুমিই প্রথম ব্যক্তি যে এই পর্বতের অন্তরে এই কঠিন দুর্গম পথ পেরিয়ে আমাদের খোঁজ পেলে। তোমাকে অভিনন্দন। তোমার ধৈর্য, শৌর্য এবং অধ্যবসায় আমাকে মুগ্ধ করেছে। বোঝা যাচ্ছে তুমি সত্যি একজন কর্মঠ অ্যাডভোকেট ছিলে। এবার তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন বুঝতে পারছেন না ঠিক কি করা উচিত। তারপরেই বললেন, তুমি যদি নাও আমার সাথে আসতে পারো আমার অতিথি হয়ে আমাদের মন্দিরে। এই পর্বতমালারই এক কোণে আছে সে মন্দির। যদিও এখান থেকে পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। আমার আশ্রমিক ভাই বোনেরা তোমাকে উন্মুক্ত চিত্তে গ্রহণ করবে। আমরা সকলে মিলে তোমায় শেখাবো ভারতবর্ষের প্রাচীন পুঁথিতে বর্ণিত সেই সব তত্ত্ব, জানাবো নানান রকম তথ্য যা যুগ যুগান্ত ধরে পারস্পরিক রীতি অনুযায়ী এক প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়েছে। তবে তোমাকে আমাদের একান্ত নিজস্ব স্থানে নিয়ে যাওয়ার এবং আমাদের কষ্টার্জিত সমস্ত বিদ্যা যা তোমাকে সুখী, সুস্থ এবং তোমার জীবনকে উদ্দেশ্যমূলক করে তুলবে তা জানানোর আগে আমি তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা চেয়ে নেব। এই অমূল্য জ্ঞানভাণ্ডার যা তোমার জীবনকে সুন্দর করে তুলবে তা তুমি শুধু নিজের জীবনের জন্যই গোপনে নিজের কাছে রেখে দিতে পারবে না। সেই জ্ঞান তোমাকে ওই সভ্য জগতের নিদারুণ কষ্টে থাকার সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে, তাদের মধ্যে বিতরণ করতে হবে। তোমার পশ্চিমী দেশে অতি প্রাচুর্যের মধ্যেও যে কত মানুষ অসহায়, কত যন্ত্রণার সাক্ষী, তা এই হিমালয়ের গভীর গিরিখাতের পাশে বসেও আমরা জানি। জানি ওই মানুষ্য জগৎ কত হিংস্র। জানি যে ওখানে সৎ মানুষ তারা পথ হারিয়েছে। অসততায় ভরে গেছে এই পৃথিবী। সৎ মানুষদের তারা গ্রাস করে ফেলেছে। তাই তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাদের কাছ থেকে সুন্দর জীবনযাপন করার, সুস্থ সবল বেঁচে থাকার যে জ্ঞান আহরণ করবে তা ওই অসহায় মানুষ্য জাতির সেবায়, তাদের বিশ্বাস, ভরসা, সততাকে পুনরুজ্জীবিত করার কাজে লাগাবে। তাদের স্বপ্নকে সফল করার কাজে, আত্মমর্যাদাকে গড়ে তোলার কাজে ব্রতী হবে। এটুকুই আমার চাহিদা। জুলিয়ান সঙ্গে সঙ্গে সম্মত হলো। দুজনে যখন হিমালয়ের আরো উঁচু শিখরের দিকে রওনা দিল, তখন দিগন্তে লাল টুকটুকে সূর্যোদয় পটে বসেছেন। সারাদিনের ক্লান্তি শেষে এবার তার বিশ্রাম নেবার পালা। জুলিয়ান আমায় বলল যে সেই মুহূর্তের অভিজ্ঞতা সে কোনোদিনও ভুলতে পারবে না। সে এক অনাবিল আনন্দ ও উত্তেজনার অনুভূতি। যে জিনিসের খোঁজে সে হাজার হাজার মাইল দূর থেকে এসেছে, যে জায়গা, যে ঋষিগণের খোঁজে সে হিমালয়ের দুর্গম গিরিপথে দিনের পর দিন হন্যে হয়ে ফিরেছে, সেই ঋষিদেরই একজন তাকে ভ্রাতৃস্নেহে সেই অলৌকিক স্থানে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। চলতে চলতেও যেন বিশ্বাস করতে পারছিল না সে। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, বলেছিল জুলিয়ান। জুলিয়ানের মতে জীবনের মানে বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্তের সমাহার। সেই মুহূর্তটি তার জীবনের একটি বিশেষ অংশ হয়ে রইল। আত্মার অস্তিত্বের অন্দরমহলে, হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মুহূর্তে সে অনুভব করতে পেরেছিল যে ওই মুহূর্ত থেকেই শুরু হলো এক আনন্দমুখর সুখময় জীবনের সূত্রপাত। এমনই এক অসাধারণ পরিপূর্ণ জীবন যা এর আগে কখনো সে দেখেনি, জানেনি
অনুভব করেনি।